আরে বাবা রেকর্ডিং, হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার আমাদের রেকর্ডিং অন হয়ে গেছে। ইয়া আন্তরা, জি স্যার। হ্যাঁ তুমি একটু আমাকে হেল্প করো, ঠিক আছে? জিজ্ঞেস করলে যে জি স্যার বুঝতে পারছি বা শুনতে পারছি, ঠিক আছে? এটা না হলে কারণ নেটওয়ার্কের কারণে অনেকে অফ রাখে, আর সেকেন্ড ইয়ার তো সবসময় ক্যামেরা অফ রাখে, যার ফলে এখানে আর এইটা নিয়ে চিৎকার করে লাভ নাই। হ্যাঁ আচ্ছা, এখন স্যার আসো আমরা জ্যোতির্বিজ্ঞান, ঠিক আছে, জ্যোতির্বিজ্ঞান পড়বো। এই জ্যোতির্বিজ্ঞান চ্যাপ্টারটা হচ্ছে স্যার চ্যাপ্টার নাম্বার কত? 11, ঠিক আছে? এই চ্যাপ্টারটা এই যাবৎকালে দেখা গেছে যে হ্যাঁ আমাদের কোনো সিকিউ আসে নাই, তবে একবার আসছে অধ্যায় 11, ঠিক আছে? অধ্যায় 11 জ্যোতির্বিজ্ঞান। এখানে অনেক প্রশ্ন আসবে স্যার, অনেক প্রশ্ন আসবে। আবার সব প্রশ্নের উত্তর যে আমি দিতে পারবো আমি মনে করি না যে সেটা সঠিক, যে আমি তোমার সব কোশ্চেনের উত্তর দিতে পারবো। তবে আমি তোমাকে হেল্প করব, তুমি আমার কথা শোনার পরে ফাইনালি তুমি বুঝতে পারবে যে তোমার ম্যাক্সিমাম প্রশ্নের উত্তরই তুমি পেয়ে গেছো। আমার কথা কি বুঝতে পারছো স্যার সবাই? জি স্যার। ওকে স্যার, আসো আমরা সামনের দিকে আগাই। জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি, ঠিক আছে? অ্যাস্ট্রোনমি, ASTRONOMY, অ্যাস্ট্রোনমি। স্যার এটা অলরেডি কিন্তু তোমরা সবাই জানো, ঠিক আছে? আমরা কিন্তু জ্যোতির্বিদ্যা বলতে বা জ্যোতিষশাস্ত্র বলতে বোঝায় ওই যে কেউ হাত দেখে কিনা, হাত দেখতে পারে কিনা তাদেরকে আমরা জ্যোতিষী বলি, তাই না স্যার? জি স্যার। হ্যাঁ আন্তরা, তুমি মাইক্রোফোন অনই রাখো, কারণ আজকে যেহেতু গল্প করব, কথা বলবো, সুতরাং এখানে একটু মাইক অন থাকলে আমার সুবিধা। আর তোমাদের কারো যদি সুযোগ থাকে তাহলে ক্যামেরা অন করে দাও, ঠিক আছে? তাতে ক্লাসটা তোমার জন্যই উপভোগ্য হবে, ঠিক আছে? যারা মুক্তিযোদ্ধার মতো ক্যামেরা অফ রাখো তাদেরকে কিছু বলার নাই, সেই যুদ্ধের সময় শুধু রেডিও শুনতে না কানে দিয়ে, হ্যাঁ তো সেই অবস্থা যাদের কিছু বলার নাই আমার। ওকে স্যার, আসো সামনের দিকে। জ্যোতির্বিদ্যা পড়তে গেলে আমরা কি করতে হবে? আমাদের এই যে গ্রহ নক্ষত্র এবং এই মহাবিশ্ব মহাজগৎ নিয়ে আমাদের আলোচনা হবে এই জ্যোতির্বিদ্যা অধ্যায়, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমরা এখানে কি পড়বো? আমরা এখানে মহাবিশ্বের সৃষ্টি রহস্য সম্পর্কে আলোচনা করব। মহাবিশ্বের পদার্থবিজ্ঞানের আলোকে মহাবিশ্বের পরিণতিটা আমরা ব্যাখ্যা করতে চেষ্টা করব। আমরা এখানে মহাবিশ্বের মূল বস্তু এবং ঘটনা ব্যাখ্যা করতে চেষ্টা করব। এর মধ্যে আমরা অনেকগুলো বিষয় কথা বলবো, সেটা হলো মহাকাশ, বিগ ব্যাং, গ্র্যাভিটি, কৃষ্ণ বস্তু, ডার্ক ম্যাটার, কোয়ার্ক, এগুলা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? এখন মহাবিশ্বের সৃষ্টির রহস্য নিয়ে আমরা যখন কথা বলবো, তখন স্যার এই মহাবিশ্বের সৃষ্টির রহস্য বলতে গেলে মহাবিশ্ব একটা ধারণা, ঠিক আছে? এই যে আমরা ইউনিভার্সের কথাটা বলি স্যার, এটা হলো অ্যাকচুয়ালি একটা ধারণা, ঠিক আছে? হ্যাঁ, এই ধারণার ভিতরে যে আমরা যে কথাগুলোর মধ্যে আনবো সেটা হলো গ্যালাক্সি। গ্যালাক্সি বলতে তো আমরা সবাই বুঝি যে সূর্য এবং তার চারপাশে গ্রহ নক্ষত্রগুলো, সূর্য এবং তার গ্রহ নক্ষত্র মিলে আমাদের সেই মহাবিশ্ব, ঠিক কিনা? এবং এই গ্যালাক্সি সম্পর্কে বলা হলো। তবে আমাদের ফিজিক্সে, ঠিক আছে, এবং জ্যোতির্বিজ্ঞানের উন্নতির কারণে এই মহাবিশ্ব সম্পর্কে আরো অনেক মতবাদ, অনেক কথা আসছে। ওকে স্যার, এবার তোমরা ইচ্ছে করলে কিছু ডাটা নিতে পারো। আমি কি বলছি বুঝতে পারছো? খাতায় কিছু লিখতে পারো আমার কথার সাথে সাথে। 1868 সালে স্যার উইলিয়াম হাগিন্স, 1868 সালে স্যার উইলিয়াম হাগিন্স, ঠিক আছে, এই বিজ্ঞানী আমাদেরকে দেখাতে সক্ষম হন যে কয়েকটি উজ্জ্বল নক্ষত্রের বর্ণালীর ফ্রনহফার কালো রেখাগুলো সৌর বর্ণালীতে তাদের স্বাভাবিক অবস্থানের তুলনায় সামান্য লাল বা নীলের দিকে সরে যায়। সবাই শুনতে পাইছো? আমি আবার বলতে, এই বিজ্ঞানী আমাদেরকে দেখাইতে সক্ষম হয় যে কয়েকটি উজ্জ্বল নক্ষত্রের,
স্যার নক্ষত্র কি? সূর্য হয়েছে একটা নক্ষত্র। আমি কি বলছি স্যার? সূর্য হয়েছে একটা নক্ষত্র। মনে থাকবে? কয়েকটি উজ্জ্বল নক্ষত্রের বর্ণালী। বর্ণালী মানে কি? যে উৎস থেকে যে আলোগুলো আসে, এই আলোর মধ্যে বিভিন্ন রং থাকে। এই বিভিন্ন রঙের যে আলোর একটা পট্টি, দ্যাটস কল্ড বর্ণালী। ফ্রনহফার কালো রেখাগুলো, ঠিক আছে? ফ্রনহফার রেখা তোমাদের জানা আছে, তোমরা আলো অংশে পড়ে আসছো তো। এইটা যে সূর্য থেকে আগত আলোকরশ্মি গুলোর মাঝে কিছু কালো কালো রেখা, অর্থাৎ এই, যেমন আমি বলি, আমার যদি এটা সূর্য হয়, এই সূর্য থেকে বিভিন্ন দিকে আলো ছড়ায় পড়তেছে স্যার। এই ছড়ানো আলোগুলোর মধ্যে কিছু আলো দেখা যায়, যেমন এইটা শোষণ হয়ে গেছে, এইটা আর আমাদের পৃথিবীর বা মহাকাশে আসতে পারে নাই। শোষণ হয়ে যাওয়ার কারণে এদিক থেকে যখন আমি দেখব, তখন এই জায়গাটা কি লাগবে স্যার? কালো দেখা যাবে না? জি স্যার। জিনিসগুলো বিজ্ঞানী ফ্রনহফার দেখেন, তাই এগুলোর নাম বলে ফ্রনহফার রেখা। এই রেখাগুলো তো সৌরবর্ণালীরই একটা পার্ট। এই রেখাগুলো দেখা যায় যে তারা যেখানে থাকার কথা ছিল তার থেকে কিছুটা লালের দিকে আর কিছু নীলের দিকে সরে যায়। কি করে? কিছু লালের দিকে আর কিছু কি করে? নীলের দিকে। বুঝাইতে পারছি আপনারা? এদের দিকে সরে যায়, অর্থাৎ কেউ এইদিকে চাপে, কেউ এইদিকে চাপে। এই জিনিসটা দেখে এই যে লালের দিকে সরে যায়, এটাকে বলে লাল অপসারণ। কি বলে স্যার? লাল অপসারণ। ঠিক আছে? লাল অপসারণ বা লোহিত সরণ। কি বলে স্যার? লোহিত সরণ। মনে থাকবে? ক্লিয়ার? আর নীলের ক্ষেত্রে কি হবে? নীল অপসারণ। ঠিক আছে? বা কি বলবো? নীল সরণ। এই নামটা তারা দিলেন। ঠিক আছে? এই যে লাল অপসারণ হয়, এ থেকে আমরা জানি যে নক্ষত্রগুলো পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। লাল অপসারণে আমরা কি বুঝবো? নক্ষত্রগুলো পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। ঠিক কি না স্যার? মনে থাকবে? আর নীল অপসারণ গুলো কি বুঝবো? নক্ষত্রগুলো আমাদের দিকে সরে আসছে। অর্থাৎ যে সকল নক্ষত্রের জন্য দেখবা লালের দিকে চেপে গেছে, তারা হলো পৃথিবী দিকে দূরে যাচ্ছে। আর যারা নীলের দিকে চেপে যাচ্ছে, তারা হলো আমাদের পৃথিবীর দিকে এগিয়ে আসছে। মনে থাকবে? আচ্ছা, আমাদের এই যে ছায়াপথ বা গ্যালাক্সি, নক্ষত্রগুলোর মধ্যে কিছু নক্ষত্রের আলোয় নীল অপসারণ হচ্ছে, অর্থাৎ এরা পৃথিবীর দিকে সরে আসছে। আর কিছু নক্ষত্রের আলো লাল অপসারণ হচ্ছে, দূরে সরে যাচ্ছে। গ্যালাক্সিতে কিন্তু শুধু সূর্য নাই স্যার, সূর্য যেমন একটা নক্ষত্র। তুমি কি রাতের আকাশে তারা দেখছো কখনো? জি স্যার। এই তারাগুলো এক একটা নক্ষত্র। তাহলে এরা সবাই আমাদের এই গ্যালাক্সির একটা অংশ। তাহলে কি হয়? এই তারাগুলোর মধ্যে কেউ কেউ নীলের দিকে সরে আসছে, কেউ কেউ লালের দিকে সরে যাচ্ছে। এই দেখা বোঝা যাচ্ছে যে কিছু কিছু তারা আমাদের পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে, কিছু কিছু তারা আমাদের পৃথিবীর দিকে কি এগিয়ে আসছে। মনে থাকবে কথাটা? জি স্যার। আচ্ছা, পৃথিবীর সাপেক্ষে এই যে সরে যাওয়া, এটার গড় বেগ হচ্ছে 30 কিলোমিটার পার সেকেন্ড। পৃথিবী থেকে এরকম সরে যাওয়ার জন্য গড় বেগটা কত? বিজ্ঞানীরা এটা কাউন্ট করছে 30 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ যে তারাটা লালের দিকে চেপে যাচ্ছে, সে প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। ক্লিয়ার? বোর্ডের মধ্যে? আচ্ছা, এখন আমাদের নিকটবর্তী যে গ্রহগুলো, গ্যালাক্সি আছে, ঠিক আছে, সেই সকল নক্ষত্র থেকে আলো নীল অপসারণ অথবা লাল অপসারণ প্রদর্শন করতেছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলি পর্যবেক্ষণ করলে আমরা কি দেখতে পাচ্ছি? যে গ্যালাক্সিটা আস্তে আস্তে বড় হচ্ছে। যদি লাল অপসারণ হয়, তাহলে এই গ্যালাক্সির নক্ষত্রগুলো দূরে সরে যাচ্ছে। এটা পৃথিবী হলো, লাল অপসারণে তারা দূরে সরে যাচ্ছে। ঠিক কিনা? হ্যাঁ, জি স্যার।
তাহলে আমরা বলতে পারি না যে এই গ্যালাক্সি গুলো এবং এইটা যেমন আমাদের দূরে সরছে, এইটার পরে যে গ্যালাক্সি আছে তারাও আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। জি স্যার। আচ্ছা, এবার আসো 1929 সালে হাবলের নাম শুনছো তোমরা? জি স্যার শুনছি। হাবলের কি কারণে নাম শুনছো বলো তো? হাবলের সূত্র কিভাবে কত বেগে চলে যাচ্ছে নক্ষত্র সমূহ আমাদের থেকে তা জানতে পারি তার সূত্রের মাধ্যমে। তার সূত্রের মাধ্যমে জানতে পারো। আর কোনোভাবে হাবলের নাম শুনো নাই? হাবল টেলিস্কোপ। হাবল টেলিস্কোপ। এই হাবল টেলিস্কোপের সাহায্যে হাবল এই গণনাগুলো করে এবং উনি দীর্ঘ 9 বছর গবেষণা করে এই সিদ্ধান্তের মধ্যে আসছিল। এবং হাবল টেলিস্কোপ কিন্তু একটা অবতল লেন্স, খেয়াল রাখো। এটা পৃথিবীতে না, কিন্তু এটা কিন্তু পৃথিবীর বাহিরে মহাকাশে বসানো আছে, বুঝতে পারছো? এটা খেয়াল রাখো, কিন্তু এটা প্রতিফলন টেলিস্কোপ, খেয়াল রাখো। হ্যাঁ, অবাস্তব বিম্ব গঠন করে এটার ফলাফল আমাদের পৃথিবীতে পাঠায়। তো হাবল তার দীর্ঘ 9 বছরের গবেষণায়, ঠিক আছে, আমি বোর্ডটা মুছে ফেলবো, দীর্ঘ 9 বছরের গবেষণায় সে একটা সিদ্ধান্তে আসে। সেই সিদ্ধান্তটা কি কারো কি জানা আছে? সেই সিদ্ধান্তটা কি ছিল? মহাবিশ্বের গ্যালাক্সি গুলো প্রতিনিয়ত মহাবিশ্বের গ্যালাক্সি গুলো প্রতিনিয়ত, লিখতে পারছো স্যার? প্রচন্ড বেগে পরস্পরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। প্রতিনিয়ত প্রচন্ড বেগে পরস্পরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, লিখছো? এবং গ্যালাক্সি সমূহের দূরগমনের বেগ এবং গ্যালাক্সি বানান ঠিক আছে তো? না গ্যালাক্সি কোনটা স্যার? গ্যালাক্সি স্যার। গ্যালাক্সি সমূহের দূরগমনের বেগ, লিখতে পারছো স্যার? তাদের মধ্যকার দূরত্বের সমানুপাতিক, তাদের মধ্যকার দূরত্বের সমানুপাতিক। এবং এখান থেকে কিন্তু হাবলের সূত্র থেকে একটা সূত্র পাওয়া যায়, v ইকুয়াল টু এইচ ডি, ঠিক কি না? এখানে v হলো বেগ আর d হলো দূরত্ব আর h হলো কি একটা সমানুপাতিক ধ্রুবক, যেটাকে হাবল ধ্রুবক বলে, ঠিক কি না? জি স্যার। আচ্ছা, এই যে হাবল ধ্রুবক, এইটা জানলাম, ঠিক আছে। এখন এই বেগটা, ঠিক আছে, এবং এই যে দূরত্বটা, এই দূরত্বের মান কিন্তু অনেক, তাই না স্যার? এবং এই দূরত্বের মান গণনার জন্য আমরা বিভিন্ন ধরনের ইউনিট ব্যবহার করি বা একক। এর মধ্যে একটা হচ্ছে কি স্যার? আলোকবর্ষ। আরেকটা হচ্ছে কি স্যার বলতে পারো? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। আর আরেকটা আছে কি? পারসেক। নাম শুনছো তোমরা? পারসেক। এই 3 ধরনের একক আমরা ব্যবহার করি। এগুলি কিন্তু অনেক বিশাল বিশাল একক। আমার একটা কোশ্চেন আছে, সেটা হলো তোমরা মেবি আলোকবর্ষ কাকে বলে সবাই জানো। তোমরা কি কেউ আমাকে বলতে পারবা আলোকবর্ষ কাকে বলে? আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলা হয়। আর একটু সুন্দরভাবে একটু বলো না স্যার, আমি আর একটু সুন্দরভাবে জানতে আলো চাই। প্রতি সেকেন্ডে 3 × 10⁻⁻। আমার চাহিদা এটাতে হবে না স্যার। স্যার এখানে একটা জিনিস আছে, সেটা হলো বলবা যে আলো শূন্য স্থানে বলো, অন্য সকল এজেন্ট গুলাকে তুমি কি করো? দূরে সরায় দাও। আলো শূন্য স্থানে 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলে। 1, বুঝতে পারছো? LIGHT, লাইট ইয়ার।
1 লাইট ইয়ার সমান কত স্যার? 365 ইনটু 24 ইনটু 60, ঠিক না? 365 দিন, একদিনে 24 ঘন্টা, 1 ঘন্টায় 60 মিনিট, 1 মিনিটে 60 সেকেন্ড। ইন টোটাল কত আসে স্যার? ইন টোটাল আসে 9.46, কত? 9.46 10 টু দি পাওয়ার 15 মিটার, তাই না স্যার? আর যদি তুমি কিলোমিটারে নাও 9.46 10 টু দি পাওয়ার 12 কিমি, কিলোমিটার। আন্তরা ঠিক লিখছি আমি? স্যার লিখেছেন। আচ্ছা, তোমরা কিন্তু বোর্ডের যে ইউনিটগুলো লিখে রাখতে পারো, তাতে তোমাদের অবজেক্টিভের সুবিধা হবে, ঠিক আছে? এর থেকে যদি এক দুইটা অবজেক্টিভ আসে সমস্যা কি? তোমার কয়েকটা ক্লাস স্যার করে আমরা আলোর বেগ লিখবো না এখানে? কোনটা মা? স্যার 1 লাইট ইয়ার ইজ ইকুয়াল টু ও 3। তো সাথে গুণ দিবা, এই যে ইনটু, এই যে কত 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, ঠিক আছে? গুণ দিয়ে দিলাম। ওকে স্যার? আচ্ছা, এখন তাহলে আমরা সবাই তো আলোকবর্ষ সম্পর্কে জানি, আমি উপর দিয়ে মুছে ফেলি স্যার? জি স্যার। আমরা যখন এটা জানি, জানার পরে আমাদের যে জিনিসটা আসে সেটা হলো স্যার এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট জিনিসটা কি, ঠিক আছে? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এটা বলতে কি বোঝায়? সূর্য পৃথিবীর মধ্যকার গড় দূরত্বকে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলে। লিখে রাখো, সূর্য ও পৃথিবীর মধ্যকার গড় দূরত্বকে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলে। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান কত জানো? 1.495 ইনটু 10 টু দি পাওয়ার কত? 8 কিলোমিটার, 10 টু দি পাওয়ার 8 কিলোমিটার। স্যার এগুলাই তোমরা ভর্তি পরীক্ষার সময় বিভিন্ন কোচিং সেন্টারে যারা মুখস্থ করবা। আমি কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ আন্তরা? জি স্যার। আর এগুলি যদি তুমি কোচিং সেন্টারে যা টাকা খরচ করে মুখস্থ করো, এই যে আমাদের হাতে এত সময় আছে, করোনাকালীন কারণে তো আমরা স্যার বাসা থেকে বের হতে হচ্ছে না। ইভেন কি তুমি দেখো, আমার মনে হয় যে এই যে অনলাইন ক্লাসগুলো স্যাররা খুব ধীরে সুস্থে এবং সুন্দর করে পড়াইতে পারতেছে, তাই না স্যার? তুমি যদি যেটা কলেজের ক্লাস ছিল 35 মিনিট থেকে 30 মিনিট, আমার রাইট? আমি তো কলেজের ক্লাসটা আমি জানি না, ক্লাসগুলো ছিল 35 থেকে 40 মিনিট। এর মধ্যে টিচার প্রবেশ করা, টিচার বের হওয়া, তারপরে আরো কিছু কথাবার্তা বলার কারণে কি হইতো, অনেক সময় নষ্ট হইতো। হিসাবে আমার মতে 40 মিনিট ক্লাসে 25 থেকে 30 মিনিট তুমি পড়া পেতা, তাই না? কিন্তু আমার ওই অনলাইন ক্লাসে কিন্তু তুমি তুমি টিচার দেরিতে আসবে, কি টিচার আরো 15 মিনিট আগে ঢুকে বসে থাকে। তাহলে স্যার এখানে তো কোনো লস হওয়ার কোনো কারণ নাই স্যার। তাহলে আমার দুঃখ কোনটা জানো? যে এই যে স্টুডেন্টরা উপস্থিত হয় না, তারা কি বুঝে উপস্থিত হয় না? অ্যাকচুয়ালি আমি বলবো কি, তারা ভালোটা পেতে শিখে নাই, বুঝছো? বা ভালোটা নিতে পারে না তারা। আমি বলি না যে, হ্যাঁ বলো মা। অনলাইনে অনেকক্ষণ ক্লাস করার পর মাথা ধরে থাকে। এটা সত্যি, কিন্তু তুমি কি আমার ক্লাসটা কি এটা সেকেন্ড পিরিয়ড না তোমার? জি স্যার। আসলে কই অনেক ক্লাস করলা স্যার? সকালে একটা ক্লাস করছে 40 মিনিট, তোমার 20 মিনিট ব্রেক দেওয়া হয়েছে। আমি কিন্তু আমার আগের ক্লাস ঠিক 40 মিনিট, আমি 40 মিনিট পরে সাথে সাথে থেমে গেছি। আমি বাচ্চাদের বলছি যে আমার তোমাকে রেস্ট দিতে হবে, এটা প্রতিষ্ঠান এবং সর্বসম্মত সিদ্ধান্ত। আমি তো ইচ্ছা করলেই পারি তোমাকে 1 ঘন্টার 40 মিনিটের ক্লাস 55 মিনিট নিতে, কিন্তু ওইটা নেওয়া আমার কাছে মনে হয় না কোনো ওয়াইজ ডিসিশন হবে। সো তুমি যদি বলো যে তুমি রেস্ট নিতে পারো না, তাইলে আমি স্যার কষ্ট পাবো কথাটা, বুঝতে পারছো? এটা জাস্ট তোমার ইচ্ছা। তুমি একবার চিন্তা করলা, তোমার মাথা ব্যথা করে, আমি তো টানা 3টা ক্লাস নিতেছি, তাহলে তুমি কি আমাকে কি বলো? তো আমি তো দাঁড়ায় রইছি, আমি তো বসি নাই, আমি বোর্ডে লিখতেছি না। তাহলে তোমার, আমার বয়স 40-এর উপরে আর তোমার বয়স 20-এর নিচে, তুমি টায়ার্ড হয়ে গেছো, তাহলে আমার কি করা উচিত ছিল? স্যার সম্পূর্ণ ইচ্ছা।
আমি জানি আমার স্টুডেন্টের ভালোর জন্য আমারে পড়াইতে হবে, আমার ব্রেন আমার ছাত্রছাত্রীর মধ্যে দিতে হবে, আমার মধ্যে পেশাদারি আছে, তাহলে তুমি কেন হবে না? স্যার এইটা বইলে লাভ নাই, বুঝতে পারছো? যুক্তি দেখাও, বাচ্চাদের বলি আমি, তুমি উপযুক্ত কারণ দর্শাও, সেটার জন্য ছুটি অবশ্যই পাবা, কিন্তু স্যার সেইটা না। তুমি কারণ দর্শানোর আগে আমার দিকে দেখো, আমি যে লোকটা, আমি তো দাঁড়ায় আছি 3 ঘন্টা ধরে, তাহলে তোমার কি? তুমি তো বৈশাখ ক্লাস করছো, তুমি বৈশাখ ক্লাস করছো, শুইয়া ক্লাস করছো রুমের মধ্যে, আমার তো দাঁড়ায় থাকতে হচ্ছে। এটা প্রত্যক্ষ, আমার 4টা ক্লাস রেকর্ডিং হচ্ছে, আমি মিথ্যা কথা বলার কোনো অবকাশই নাই এখানে। প্রতি রেকর্ডিং এ পুরো টাইম দেখা যায় আমি দাঁড়ায় রয়েছি। আমি তো গ্রাফিক্স বোর্ড দিয়ে বৈশাখ দেখাচ্ছি না তোমারে। সো আমি পরিশ্রম করতেছি এই জন্য আমার ছাত্রছাত্রী ভালো কিছু শিখুক। আমি এই ক্লাস নিব সকালে 7:30টার সময় উঠে, একটা বই নিয়ে, 2টা বই নিয়ে আমি আগে স্টাডি করছি, কারণ আজকের ক্লাস আমার অঙ্ক করানো না যে একটা সূত্র জানলাম বসায় দিলাম। আজকের ক্লাসে আমার বাচ্চারে ডাটা দিতে হবে, আমি উলুট পালুট কথা বললে, ঠিক আছে, এটার ফল আমার সাথে আমার স্টুডেন্ট ভোগ করবে। তা আমি কিন্তু সকালে 7:30টা থেকে উঠা স্টাডি করছি, তারপরে 2টা পিরিয়ড নিয়ে আবার এই 20 মিনিট যে প্রথম আসছে সেই মেয়েটা দেখছে আমি লগ ইন করে আবার চুপ করে বসে রয়েছি, ওই সময় আমি স্টাডি করছি, কারণ আমার এখানে ভুল করা যাবে না, আমার বাচ্চারে ভুল ইনফরমেশন দেওয়া যাবে না। তাহলে কোনো এক্সকিউজ নাই স্যার, ওইটা শুধু দুঃখ এবং তাদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিচ্ছু বলার নয় আমার। আসো, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের মান হচ্ছে 1.495 10⁸ মিটার। তুমি অলওয়েজ কেয়ারফুল থাকবা, তোমার যদি ভর্তি পরীক্ষা বা বিভিন্ন জায়গায় আসে, ওইখানে কিন্তু কিলোমিটার মিটারের মারপ্যাচ বসায় দিতে পারে, ঠিক কি না? হ্যাঁ, এবার আসে একটা ডেফিনেশন আছে, সেটা হলো পারসেক। এই পারসেকের ডেফিনেশনটা একটু গন্ডগোল আছে, ঠিক আছে? পারসেকের ডেফিনেশনে বলা হয়েছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বৃত্তচাপ যে দূরত্বে 1 সেকেন্ড কোণ উৎপন্ন করে তাকে 1 পারসেক বলে। লিখে রাখো, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, ঠিক আছে? বৃত্তচাপ, বৃত্তচাপ যে দূরত্বে 1 সেকেন্ড, লিখতে পারছো, কোণ উৎপন্ন করে, কোণ উৎপন্ন করে তাকে 1 পারসেক বা 1 পারসেক, বাংলায় লেখো 1 পারসেক। পারসেককে কি চিহ্ন দিয়ে প্রকাশ করে? পিসি, পারসেক বলে। ওকে স্যার? আচ্ছা স্যার, এই 1 পারসেকের আরেকটা ডেফিনেশন আছে, ঠিক আছে? লিখে রাখো, আলো 3.26 বছর, 3.26 বছরে শূন্য স্থানে যে দূরত্ব, বছরে শূন্য স্থানে যে দূরত্ব অতিক্রম করে তাকে, লিখতে পারছো স্যার, 1 পারসেক বলে। স্যার তুলে নাও, তাহলে আমি মানগুলা বসাবো। আর তোমরা যারা আসছো, যদি কোনো সেকশনের ক্যাপ্টেন থাকো তাকে আমি রিকোয়েস্ট করব, কারণ যে তোমার বান্ধবীদেরকে এখনো মেসেজ করো যে তোমরা ক্লাসে জয়েন করো। রেস্ট নিলেও অনেকক্ষণ রেস্ট হয়ে গেছে, তাহলে এত বছরে শূন্য স্থানে যে দূরত্ব অতিক্রম করে, তাহলে এখানে 1 পারসেককে আমি এইভাবে লিখব। আর কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। 1 পারসেক, PARSEC, PARSEC, 1 পারসেক ইকুয়াল টু হলো কত? 3.26 লাইট ইয়ার। এবার মনে হয় তোমরা খুব সহজে এটা বের করে ফেলতে পারবা, তাই না স্যার? 3.26 ইনটু কত? 9 পয়েন্ট কত ছিল? 9.46 10⁻12 কি কিলোমিটারে ছিল, আর 15 ছিল মিটারে, তাই না? নাকি? জি স্যার। 3 9 27
27 আর 9 4 9 36 তিনের কাছাকাছি রেজাল্ট আসবে স্যার। দেখো তো কত 3.083 into 10 to the power 13. 10 টু দি পাওয়ার কত না 13 না 13. Yes, sir. আছে কিলোমিটার। ছোট আর কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে। এখানে যেহেতু পাওয়ার 12 আছে তাহলে 9 এই যে 3 নং কত 36টা, ঠিক আছে, না সরি 3 নং 27, ঠিক আছে, 27 আর হলো এই যে 9টা প্রায় 10 এর কাছাকাছি, তার মানে 27 আর 7 হলো 2.6 বা 7, তাহলে বোঝা যায় যে 3 এর কাছাকাছি আসবে। যা তোমরা বের করে ফেলছো, থ্যাংক ইউ। তাহলে আমরা খুব সুন্দরভাবে 1 পারসেকে কত কিলোমিটার সেটাও বের করতে পারছি, ঠিক আছে। আচ্ছা, হাবল ধ্রুবকের একক কি হবে স্যার, সেখানে আমরা আসি। মনে আছে আমরা হাবল ধ্রুবক লিখে রাখছিলাম v hd, hd, ঠিক কি না স্যার। d এর একক কি স্যার, মিটার, আর v এর একক মিটার পার সেকেন্ড। তাহলে স্যার h এর একক কি হবে বলো তো স্যার, পার সেকেন্ড না? হ্যাঁ, কি দরকার আছে যেটা মুখস্থ করার ওইটা করবো, আর যেটা দরকার নেই এটা করবো না, কি আন্তারা, ঠিক আছে না মা? তাহলে হাবল ধ্রুবকের পার সেকেন্ড, তবে ঠিক আছে। আচ্ছা, এটা প্রচলিত কিছু আরো একক আছে, সেটা হলো কিলোমিটার পার সেকেন্ড বা মেগা পার সেকেন্ড, ঠিক আছে, কিলোমিটার পার সেকেন্ড বা মেগা পার সেকেন্ড আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আসো আসো এখন আমরা যদি তোমাকে একটা বলি যে হাবল ধ্রুবকের মান, ঠিক আছে, 50 থেকে 100, ঠিক আছে, হ্যাঁ 50 থেকে 100, এইটা বুঝাও। হাবল ধ্রুবকের মান 50 থেকে 100 কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেকেন্ড, ঠিক আছে, হ্যাঁ 100 কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেকেন্ড বলতে কি বুঝো? স্যার এটা মনে হয় 2017 সালের ঘটনা স্যার, মেবি, আমার ডেটটা একটু মনে আসতেছে না। ওই সালে ইন্টারমিডিয়েট পরীক্ষায় বিপর্যয় হয়েছিল, বুঝতে পারছো, মানে একটা মারাত্মক বিপর্যয় হয়েছিল এবং ঢাকা বোর্ডে বিপর্যয়টা হয়েছিল। এই যে এই চ্যাপ্টার আছে না, এই চ্যাপ্টার থেকে একটা আস্ত সিকিউ কোশ্চেন বসায় দেওয়া হয়েছিল। আমি কি বলছি শুনতে পাইছো? বলতে পারি আমার এখানে তোমরা যারা উপস্থিত আছো, আমি ক্লাস শুরুতে কেউ কেউ বলছো যে স্যার আমরা জ্যোতির্বিদ্যা কিছুটা পড়ছি, আমি যদি এই কোশ্চেন বসাই দিই এটা কে ব্যাখ্যা করতে পারবা? কোনো কমপ্লেইন সহ্য হবে না, কারণ হলো আমি বইয়ের ভিতর থেকেই প্রশ্ন করছি, বোর্ডের রিলেটেড, বোর্ড অনুমোদিত বই, বললাম না আমি আমি সকাল থেকে পড়া লেখাই আইসা হাজির হয়েছি। হয়তো এত কথা বা এত জিনিস হুবহু বলতে পারবো না, কিন্তু আমি পড়া লেখা আসছি, এটা বইয়ে আছে, এটা আমি জানি, আমি রেডি হয়ে আসছি। বলো, আমি কি বিপদে ফেলে দিলাম তোমাদের? এবার বুঝতে পারছো স্যার, কলেজের ক্লাসগুলো দরকার আছে, কোন কোচিং সেন্টারের ক্লাসে তোমার এত যত্ন করে বলবে না স্যার, কোন ভর্তি কোচিং এ তোমার এত যত্ন করে বলবে না যে এটা কাকে বলে বুঝাই দিলে। এখন আমি বুয়েটের পরীক্ষার মধ্যে এরকম একটা ধরাই দিলাম, ওরা এগুলোই ধরাবে তোমারে, আর তুমি আমার সম্পর্কে জানো, মেবি তোমার পরীক্ষার মধ্যে এটাই ধরাই দিবে, আর দিলেই শেষ। লেখো, 1 বছরে আলো শূন্য স্থানে যে দূরত্ব অতিক্রম করে, লেখো 1 বছরে আলো শূন্য স্থানে যে দূরত্ব অতিক্রম করে, বছরে আলো শূন্য স্থানে যে দূরত্ব অতিক্রম করে, লিখছ, তার
3.26 গুণ বা 26 গুণ বা 3.26 বছরে আলোর অতিক্রান্ত দূরত্বের দূরত্বের 10 লক্ষ গুণ দূরত্ব বৃদ্ধির জন্য লক্ষ গুণ দূরত্ব বৃদ্ধির জন্য লেখছো দূরগমনের হার বেড়ে যায়। দূরগমনের হার বেড়ে যায়। দেখছো প্রতি সেকেন্ডে 50 কিলোমিটার থেকে 100 কিলোমিটার। মামুনি পারছো সবাই? জি স্যার। আমার মনে হয় এইটা আমাকেই যদি আনপ্রিপেয়ার্ড অবস্থায় লিখতে দাও আমি পারবো না, আমার মনে হয়, কারণ আমরা এগুলা নিয়ে ডিল করি না। লিখে রাখো বর্তমানে হাবল ধ্রুবকের মান হিসেবে 71 কিলোমিটার পার সেকেন্ড মেগা পারসেক ধরা হয়। বুঝছো? স্যার আরেকটা ডাটা লিখে রাখো। মনে করা হয় যে 3000 থেকে 6000 মেগা পারসেক দূরত্বে 3000 থেকে 6000 মেগা পারসেক দূরত্বে, ঠিক আছে, মহাবিশ্বের প্রসারণের হার শূন্যে, বুঝছো, আলোর বেগের সমান। ওকে স্যার? আচ্ছা, এখন আসো এরপরে আমাদের কি তথ্য বলা হয়েছে, ঠিক আছে, লিখে রাখো। তাহলে এইটার একটা নাম আছে, দেখো এই দূরত্বকে আলোর দিগন্ত বলা হয়। কি বলছে স্যার? এই দূরত্বকে আলোর কি বলছে? দিগন্ত স্যার বলা হয়। স্যার এটুকু লিখতে পারছো? এখন শোনো, এই যে হাবল, বলো মা। স্যার আমির হোসেন স্যারের বইয়ে হাবল ধ্রুবকের বর্তমানটা 72 দেয়া আছে। স্যার এইটা বই বেঁধে টিচাররা অনেকে অনেকটা লেখে। আমির হোসেনের বইয়ে এটা লিখতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু আমি এটা যেটা ব্যবহার করতেছি সেটা হলো আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। আমি তো তুমি জানো যে আমি বুয়েটে পড়াশোনা করছি আল্লাহর রহমতে। আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কয়েকজন স্যারই বই লেখছে, বুঝতে পারছো। এর মধ্যে বাংলাদেশ ফিজিক্স সোসাইটির সভাপতি যে আছে এবং ফিজিক্স সোসাইটি থেকে যে বইটা বের হয়েছে ওই বইটাকে আমি ফলো করতেছি। আমির হোসেন স্যারের বইটাকে আমি ফলো করি নাই, এটা দুইটা কারণ আছে। এক হলো আমির হোসেন স্যার জীবিত নাই, ঠিক আছে, ইসাক নবী স্যার জীবিত নাই। এই বইটা অ্যাকচুয়ালি হয়েছে কিছু ছাত্র এবং প্রকাশক যে আছে সে নিজের মতো করে বিভিন্ন থেকে ডাটা আনে, বুঝতে পারছো। এটা তা কোনো আমির হোসেন স্যারের লেখা বই না বর্তমান যেটা। যেমন গিয়াসউদ্দিন আহমেদের বই যেটা আছে,
তারপরে মমিন স্যারের বই আছে, হ্যাঁ এই বইটাও ওনারা লিখে না, এগুলি হচ্ছে প্রকাশকের সে মার্কেট পাইছে আগে ওই স্যারদের নামে, এই বইগুলা তাদের নামে চালাচ্ছে, কিন্তু বইগুলা তৈরি করতেছে স্যার ছাত্ররা, বুঝতে পারছো, বা প্রকাশকের থেকে টাকা নিয়ে কিছু লোক লিখে দিচ্ছে। ওকে, কারণ ব্যক্তিগতভাবে যেমন গিয়াসউদ্দিন স্যার, তারপরে তফাজ্জল হোসেন স্যার, তারপরে মমিনুল হক স্যার, ঠিক আছে, হ্যাঁ, তারপরে এই যে নজরুল স্যার, আমিন হোসেনের বইয়ের যে একজন রাইটার আছে দেখবা নজরুল ইসলাম, ওনারা সবাই আমার ব্যক্তিগতভাবে আমার টিচার, এবং সরাসরি ডক্টর আলী আসগর, ঠিক আছে, তারপরে হলো তোমার এই যে ফরাদ মিনা, ঠিক আছে, আবু হোসেন ভুইয়া, তারপরে ঢাকা ইউনিভার্সিটির যে ভুইয়া স্যার আছে যিনি বাংলাদেশের নোবেল নমিনেটেড প্রফেসর, এরা ব্যক্তিগত না, সরাসরি আমার টিচার, এবং এদের ক্লাস আমি সরাসরি করছি, বুঝতে পারছো, হ্যাঁ, যার ফলে আমি চেষ্টা করি যে ওনাদের তথ্যগুলো আমার নেওয়ার জন্য, বুঝতে পারছো মা। এবং বাংলাদেশে এখন বর্তমানে বুয়েটি অ্যাস্ট্রোনমি ডিপার্টমেন্টটা আছে, যেটা হলো ডক্টর রাফিউদ্দিন স্যার আছেন, উনি এই ডিপার্টমেন্টটার এখন এই অংশটার দায়িত্ব পালন করেন, বুঝতে পারছো। এই রাফিউদ্দিন স্যার আমাদের বুয়েটের ফিজিক্স ডিপার্টমেন্টে আছেন, উনি এটা ডিল করেন, যার ফলে আমি সরাসরি এই কাজগুলো দেখে তারপরে করতেছি। আমি কি তোমাকে রেফারেন্স বুঝাইতে পারছি স্যার? হ্যাঁ, মানে আমি যেগুলি দিতেছি এগুলো হলো স্যার জীবন্ত লোকের রেফারেন্স, বুঝতে পারছো। বাকিটা স্যার বই ভেদে অনেক চেঞ্জ হয়, টিচাররা ইয়ে করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য পাওয়া যায়, কোনো তথ্যই ভুল না। আমি যে জায়গা থেকে তথ্য নিছি আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি, এবং আমাদের হায়ার এডুকেশনে এটা হলো বড় বিষয়, সেটা হলো তুমি যা লেখবা এটা তথ্য সম্বলিত কথা বলবা। যখন আমরা কোনো গবেষণা কাজ করি তখন আমরা গবেষণাতে যে লাইনগুলো লিখতেছি, এই যে যেমন আমি তোমার হাবলের ডেট সহ বয়স সহ বলছি না কথাটা, এতে কি হবে, এই জিনিসটা যে সঠিক না ভুল এই জিনিসটা জাজ হয়ে যায়, বুঝতে পারছি, যে আমি কোথা থেকে তথ্যটা আনছি এটা এখানে প্রকাশ পায়, এটাকে বলা হয় মানে উপরের ক্লাসে এটাকে বলা হয়, ঠিক আছে, এই রেফারেন্স বলে। তুমি কোনো গবেষণাপত্র বা জার্নাল দেখলে তুমি এই জার্নালের মধ্যে এটা পাবা। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে স্যার, ইভেন কি তোমাকে আরেকটা তথ্য দিয়ে দিই স্যার, তুমি ইচ্ছে করলে গুগলে যে আমার নাম দিয়ে সার্চ করো, অনেক খুঁজলে, ঠিক আছে, হ্যাঁ, আমেরিকান গবেষণাপত্রে খুঁজলে তুমি পাবা আমার নামেও একটা আসছে স্যার। হ্যাঁ, আসো সামনে আগে। আমরা দিগন্ত এটা করছি, ঠিক আছে, এই দূরত্বকে আলোর দিগন্ত বলা হয়, এই জিনিসটুকু আমরা গেলাম। এখন স্যার তুমি একটা জিনিস দেখো যে হাবলের ধ্রুবকটার আমরা একক কি দিছিলাম স্যার, 5 সেকেন্ড দেওয়া হয়েছিল না স্যার, হাবল ধ্রুবকের একক, ঠিক কি না, সময়ের বিপরীত মান, ঠিক আছে, তাহলে হাবল ধ্রুবকের বিপরীত রাশি কি হবে, হাবল ধ্রুবকের বিপরীত রাশি হলো, হ্যাঁ, h পার, ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটাকে বলা হয় হলো, এটাকে বলা হয় হাবল সময়। কি বলছি স্যার? হাবল সময়। ওকে স্যার, এই হাবল সময়টা অ্যাকচুয়ালি কি স্যার? এই হাবল সময়টা হচ্ছে মহাবিশ্বের বয়স বিবেচনা করা হয়। হাবল সময়টা দিয়ে কি করা হয় স্যার? মহাবিশ্বের বয়স বিবেচনা করা হয়, বুঝতে পারছো? আচ্ছা, এই বিষয়টা থেকে এইখান থেকে যখন গবেষণা করে পৃথিবীর বয়সটা বের করা হয়েছে 13.8 বিলিয়ন বছর। কত স্যার? 13.8 বিলিয়ন বছর। ওকে স্যার, এইটা আজকে পৃথিবীর বয়স ধরা হয়েছে। কেউ কেউ বলে 1380 কোটি বছর আগে আমাদের এই মহাবিশ্বের উদ্ভব। এই কথাটা শর্ত কি জন্য? হ্যাঁ, 1380 কোটি বছর পূর্বে আমাদের এই মহাবিশ্ব তৈরি। বুঝতে পারছি? তাহলে খেয়াল করছো স্যার, আমাদের কোনো কথাই কিন্তু স্যার, হ্যাঁ, কোনো কথাই কিন্তু ইলিগাল না বা ইলজিক্যাল না, বুঝতে পারছো? হাবল যে আমাকে যে তথ্যটা দিছে, এখন তুমি আমার সাথে যুক্তি তর্কে যেতে পারতা যে স্যার আপনি তো আর কোনো বিজ্ঞানীর কথা বললেন না, তা আপনি শুধুই হাবলের কথার মধ্যে রইলেন কি? তার মানে কি এই বিষয়টা নিয়ে একমাত্র হাবলই আলোচনা করছে, আর কেউ কি আলোচনা করে নাই? আমার ইঙ্গিতটা বুঝতে পারছো মা? জি স্যার।
সেই কথায় গেলে তুমি আরেকজন বিজ্ঞানীর কথা আসা পড়ে, সেটা হলো 1927 সালে। হাবল কিন্তু 29 সালে বলছে, ঠিক কি না? হ্যাঁ, 1927 সালে, ঠিক আছে। বেলজিয়ামের একজন বিজ্ঞানী আছে, বেলজিয়াম, মনে থাকবে? বেলজিয়াম নাম জানো? বেলজিয়ামের নাম শুনছো? জি স্যার। স্যার বলো তো, বেলজিয়ামের আরেকটা নাম আছে যেটা আমরা সাধারণ জ্ঞান বইয়ে পড়ি, সেটা কি? বলতে পারলে একটা চকলেট খাওয়াবো। ইউরোপের ককপিট, মনে আছে? বেলজিয়ামের আরেকটা নাম হয়েছে ইউরোপের ককপিট। ওকে স্যার, আসো, যাক, বোঝা গেল তোমাদের সাধারণ জ্ঞান এবং মহাবিশ্বের জ্ঞান দুটোটাই দৌড়ের উপরে আছে। এই বিজ্ঞানীর নাম হচ্ছে জর্জ লেমাইটার। জর্জ লেমাইটার। এই বিজ্ঞানীও হাবল যে কথাটা বলছে না, এই বিজ্ঞানীও একই কথা বলছিল, ঠিক আছে? হ্যাঁ, জি স্যার, কিন্তু স্যার ওনার নাম কেন আসেনি এই ক্ষেত্রে? এটা না, উনি বলছে ঠিক, কিন্তু প্রস্তাবনাটা এটা আগের দিনে বিজ্ঞানীদের একটা বিষয় ছিল। এটা তো তোমার বলতে গেলে অনেক কথা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে স্যার, আমি একটা কাজ করি, হ্যাঁ, তোমার আমার 45 বাজে, তো আমি ক্লাসের রেকর্ডিংটা অফ করে দিই। হ্যাঁ, তোমরা থাকো, আমি রেকর্ডিংটা অফ করে দিই। জি স্যার।